সম্প্রতি কে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে? দুজন গ্রহণ করেছে, তারা হচ্ছে জ্ঞানেশ কুমার আর একটা হচ্ছে ডক্টর সুখবীর সিং সান্ধু। আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, তিনি হচ্ছে রাজীব কুমার। তারপরের প্রশ্ন, আর যেটা মনে রাখতে হবে এই বিষয়ে, সেটা হচ্ছে কোন দিনকে ভোটার দিবস পালন করা হয়, সেটা হচ্ছে 25শে জানুয়ারি। এরপরের প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট আইডেন্টিফিকেশান 2022-এ ভারত কততম স্থানে রয়েছে? মানে 22-এরটা এখন রিলিজ হয়েছে আর কি, যা সূচক আছে সেটা হচ্ছে 193টা দেশের মধ্যে ভারত আছে 134টা। তাহলে ভেবে দেখ ভারতে যে হিউম্যান ডেভেলপমেন্টটা কোথায় আছে। এর আগে ইকোনমিক্স বোঝাতে গিয়ে তোদের বলেছিলাম যে ইকোনমিক্স গ্রোথ আর ইকোনমিক্স ডেভেলপমেন্ট জিনিসটা এক নয়। 193টা দেশের মধ্যে সার্ভে করা হয়েছে, ভারত 134তম দেশে বসে আছে। তাহলে আমাদের দেশে ডেভেলপমেন্ট অর্থনীতিকে এখন ভারত কিন্তু 5তম জায়গায় আছে, আর ডেভেলপমেন্টে কোথায় আছে 134তম জায়গা। তাহলে অনেক গরিব দেশ আমাদের থেকে অনেক অনেক বেশি তারা মানে উন্নয়ন বলা যাবে না, ডেভেলপমেন্ট করছে, হিউম্যান ডেভেলপমেন্ট করছে। তার মানে আমাদের এখানে না স্বাস্থ্য ঠিক আছে, না শিক্ষার ঠিক আছে, না আমরা ফেসিলিটিস পাচ্ছি, না জীবনের উন্নতি আছে। হ্যাঁ, তাহলে টাকা পয়সাগুলো সবই কিন্তু বড় লোকদের হাতেই আছে। যাই হোক, সেটা পরের কথা। তারপরের প্রশ্ন, আচ্ছা এইরকমই একটা প্রশ্ন, সে হচ্ছে লিঙ্গ বৈষম্য সূচক, ওটাকে বলা হয় জিআইআই, মানে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। এটাও 2022-এ প্রকাশ হয়েছে, 2024-এ। 2022-এ এসিও বলছে 191টা দেশের মধ্যে হয়েছিল, ভারতের র্যাঙ্ক হচ্ছে 193টা দেশের মধ্যে হয়েছিল, ভারতের র্যাঙ্ক হচ্ছে 108। এখানে খুব একটা মানে ভালো বলা যাবে না, মানে হচ্ছে আমাদের জেন্ডার বৈষম্য, ছেলে এবং মেয়ের মধ্যে যে পার্থক্য বা যে রেশিও থাকা উচিত তার মাত্রা অতিরিক্ত কম বেশি আছে। এবার সচরাচর উন্নত রাজ্যগুলোর ক্ষেত্রে দেখা যাবে, যেমন তুই দিল্লি, বোম্বাই বা দক্ষিণের স্টেটগুলো বা পশ্চিমবঙ্গ, মোটামুটি ছেলে মেয়ে সমানই আছে, কাছাকাছি আছে। কিন্তু অনুন্নত যে রাজ্যগুলো আমাদের দেশে আছে তাদের রেশিও কিন্তু অনেক কম। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ভ্রূণ হত্যা হয়, অর্থাৎ মেয়ে যদি জন্মায় পেটে তখনই তাকে মেরে দেওয়ার একটা ব্যবস্থা চলে আর কি, না হলে এই বৈষম্যটা থাকার কথা নয়, রেশিও তাই বলে আর কি। তারপরের প্রশ্ন বল, তারপর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম, মানে ভারতের প্রথম বলটা ভুল হলো, মানে ইউনিয়ন টেরিটরিতে প্রথম বা উত্তর ভারতের প্রথম হোমিওপ্যাথি কলেজ তৈরি হয়েছে কোথায়, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর নিয়ে যা প্রশ্ন হবে সবই কভার করবি তোরা, যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গায় যদি জম্মু কাশ্মীর দেখিস সেটা কভার করবি, আর ভোট সংক্রান্ত যেটা সেটা কভার করবি 2024-এর ক্ষেত্রে। 2025-এর পরীক্ষা লাগবে না, আবার 26-এর পরীক্ষা এগুলো লাগবে। যাই হোক, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল হচ্ছে মনোজ সিনহা। তারপরে প্রশ্ন হচ্ছে কোন তারিখে বিশ্ব ক্রেতা দিবস পালন করা হয়? যেহেতু মার্চ মাসে করা আছে তাই মার্চ মাসের ডেটটা ইম্পর্টেন্ট, এটা উত্তর হবে 15ই মার্চ। আর যদি বলে ভারতের ন্যাশনাল কনজিউমার ডে কবে, সেটা হচ্ছে 24শে ডিসেম্বর। ডেগুলো ভালো করে একটু এগুলো নোট ডাউন করতে করতে দেখবি ডে অনেক হয়ে যাবে, ডেগুলো চোখ বোলাতে হবে। হ্যাঁ, মুখস্থ করার কিছু না, রোজই একবার করে দেখলে হবে। তা ক্রেতা অধিকার দিবস, মানে ক্রেতার অধিকার বলতে ধর তুই কোনো জায়গায় কোনো কিছু কিনেছিস, সেইটা কেনার পর দেখা গেলো তুই ঠকে গেলি বা তোকে ভুলভাল জিনিস দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তুই কনজিউমার ফোরামে ক্লেম করতে পারিস। হ্যাঁ, সেটা যে কোনো চিকিৎসা নিয়েও তোকে যদি ঠকিয়ে দেয় তাহলেও সেটাও ক্লেম করা যায়। তবে এই নিয়ে বিস্তারিত বলতে ইচ্ছা করে আমার, কারণ হচ্ছে যে যদি ভেবে দেখিস যে আমরা এখন অনেক উন্নত দেশ হয়ে যাচ্ছে, জিডিপি অনেক বেড়ে যাচ্ছে, তুই যদি ভালো করে খেয়াল কর যে তুই যদি ব্যাংকে টাকা রাখিস তাকে তোকে ইন্টারেস্ট দেবে হয়তো 5%, 6%, আর তুই যদি লোন নিস তার তোকে নেবে 12%। তাহলে তুই বলবি যে স্যার তাহলে আমি টাকা ব্যাংকে রেখে দেওয়াই ভালো, কারণ হচ্ছে যে লোন নিলে তো বেশি টাকা দিতে হবে, তো অনেক টাকা বেশি নিয়ে নেবে। তাহলে তুই টাকা লোন নিলে বেশি টাকা তো নিচ্ছে, তুই যদি কোনো জিনিস তার বদলে
না লোন নিয়ে রেখে না দিয়ে যদি কিনতে যাস, তাহলে জিএসটি কত পড়ে সেটা 18% মিনিমাম, নয় আইজিএসটি আর এসজিএসটি মিলিয়ে 18%। তাহলে যদি খেতে যাস তাহলে 18%, জমালে 5%, আর লোন নিলে 12%। মানে তুই জমালে কোনো দাম নেই, তুই যাই করিস তাতেই কিন্তু তোর কাছ থেকে সমস্ত টাকা সরকার কোনো না কোনোভাবে নিয়ে নিচ্ছে। এটা একটা বিশাল বড় স্ক্যামের মতো ব্যাপার। এটা যদিও এইভাবে চললে মানুষের কাছ থেকে টাকা শুকিয়ে যাবে, একসময় কাঁচা টাকা কমে যাবে, দেশের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে যদি এই জিএসটি না কমানো হয়। যাক, পরে কোনো এক সময় যদি কনফিউশন থাকে আলোচনা করব, ঠিক আছে। তারপরের প্রশ্নটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 2024 সালে রঞ্জি ট্রফি জিতেছে কোন দল? সেটা হচ্ছে মুম্বাই। কাকে হারিয়েছে? সেটা হচ্ছে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদর্ভ মানে আর কি দলের নাম, বিদর্ভকে 169 রানে হারিয়ে 2024 সালে রঞ্জি ট্রফি জিতল মুম্বাই, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বায়ুমণ্ডলীয় গবেষণা টেস্ট বেড সুবিধার উদ্বোধন করেছে কোথায়? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। একটা কথা মাথায় রেখে দেবে, যেভাবে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তাই এনভায়রনমেন্টের যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, সেই জন্য এই প্রশ্নটা তোলা হয়েছে। মধ্যপ্রদেশে সম্পর্কে বলা হয়েছিল কি না মনে পড়ছে না। তোরা একটা লিস্ট করে দিস কোন কোন রাজ্যের যে জাতীয় উদ্যানগুলো বলা হয়নি, তা আমি বলে দিচ্ছি মধ্যপ্রদেশেরগুলো। সেটা হচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান। আর রাজধানী তো ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল মঙ্গুভাই সি প্যাটেল। আর এর আগেও বলা হয়েছে, যত সময় মনে পড়ছে, মধ্যপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি বনভূমি আছে, আর পার্সেন্টেজ ওয়াইজ আছে মিজোরামে, ঠিক আছে। তার পরের প্রশ্ন হচ্ছে, অস্কার 2024-এ সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছে? কিলিয়ান মার্ফি। এটা যে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে, সে ফিল্মের নাম হচ্ছে ওপেনহেইমার। এই ওপেনহেইমার হচ্ছে পরমাণু বোমা তৈরি করা নিয়ে। এই ওপেনহেইমার সম্পর্কে অনেক বিস্তারিত তোদের বোঝানো হয়েছে, তোদের খাতায় লেখা আছে, দেখলে বুঝতে পারবি। ওইটা ভালো করে দেখে রাখবি, যেহেতু অস্কার পেয়েছে সেই সিনেমাটা, সেই জন্য এই বিষয়গুলোকে একটু ওই জায়গাটাকে একবার দেখে রাখবি, তাহলে আর এই বিষয়ে এখানে কিছু বললাম না বেশি। বাপরে, গলাটা গেল। আর দু একটা এখানে তোদের ইনক্লুড করে দিচ্ছি। সেরা ছবি, সেটা তো সেরা পরিচয় বললাম, অভিনেতা বললাম, কিলিয়ান মার্ফি। এই ওপেনহেইমার বইটা সেরা ছবি হিসাবেও কিন্তু মানে পুরস্কৃত হয়। সেরা পরিচালকও এই ওপেনহেইমার বইয়ের যে পরিচালক ছিলেন ক্রিস্টোফার নোলান, তিনিও অস্কার পান। সেরা অভিনেত্রী হচ্ছে এমা স্টোন। যেহেতু বলছি কারণ হচ্ছে এইগুলো বলা নেই, ওপেনহেইমার সম্পর্কে বলা আছে কিন্তু এগুলো তো বলা নেই, তাহলে কী হলো? সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা ছবি সবই ওপেনহেইমার ওপর দিয়ে গেল। আবার বলে দিচ্ছি, সেরা অভিনেতা হচ্ছে কিলিয়ান মার্ফি, সেরা পরিচালক হচ্ছে ক্রিস্টোফার নোলান, সেরা ছবি হচ্ছে ওপেনহেইমার। তিনটে তাহলে ওপেনহেইমারের সঙ্গে জড়িত। আর সেরা অভিনেত্রীটা কিন্তু পুরো আলাদা, এমা স্টোন। এটা হচ্ছে পুয়ার থিংস বলে একটা মুভি, তারও। আর সেরা সিনেমাটোগ্রাফি, মানে সিনেমার যে ফটোগ্রাফি, সেটাকে সিনেমাটোগ্রাফি বলে, এটাও কিন্তু ওপেনহেইমার বইয়ের যে সিনেমাটোগ্রাফি করেছে সে। আর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসাবে দ্য জোন অফ দ্য ইন্টারেস্ট বলে মানে বইটা পেয়েছে। আর সেরা ডকুমেন্টারি ফিল্ম হিসাবে অস্কার পেয়েছে সে 20 ডেজ ইন মারিউপোল। 20 ডেজ ইন মারিউপোল, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে 2014 থেকে 24 পর্যন্ত, মানে 10 বছর অন্তর অন্তর যেটা হয়। যাই হোক, এই দশকে মানে বর্তমান দশকে বিশ্বের মোবাইল উৎপাদনকারী দেশ হিসেবে ভারতের স্থান মানে অনেকটা উপরে উঠে এসেছে, যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোবাইল উৎপাদনে।
সে দেখলে বোঝা যায় যে 12 ক্লাস ছেলেপেলেদের যেভাবে দিদি মোবাইল বিলি করছে, সেটা দেখলে বোঝা যায় প্রচুর মোবাইল উৎপাদন হচ্ছে। যাক ভালো, আর কিছু হোক না হোক উৎপাদন, মোবাইল দেখে দেখে তো সময়টা কাটাতে পারবে, চাকরি বাকরি পাক আর না পাক। এই যাক মোবাইলই দেখে বেড়া, সেই হিসাবে যাক তাও তো 2 নম্বরে কোনো না কোনো জায়গায় এসেছে। যাক এটা সব একটা ফানি, মনে রাখিস না, যেটা বলি সেটা মনে রাখার চেষ্টা কর। দ্বিতীয় স্থানে এসছে প্রথম এই দশকে। চলো তারপরের প্রশ্ন। এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মিস ওয়ার্ল্ড এবার জিতল খেতাব, সেটা কে? ক্রিস্টিয়ানো পিসকোভা। এটা হচ্ছে তোর দাঁড়া 1 মিনিট সার্চ করে দিচ্ছি কততম ছিল রে এটা। মিস ওয়ার্ল্ড 71, মানে 71তম এই মিস ওয়ার্ল্ড মানে আর কি কী হলো সেটা। তারপরে প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবল ব্যাডমিন্টন শিরোপা জিতল কোন জুটি? খেলার অনেক প্রশ্ন হয়, তার ভেতর থেকে যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু একদম করবি। সাত্বিক সাইরাজ, রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি, এরা হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের ডাবল ব্যাডমিন্টন শিরোপা জিতেছে। তারপরে এই প্রশ্নটা ভালো, এই প্রশ্নটা তোদের কভার করা হয়েছে এবং ডিটেইলি করানো হয়েছিল। মনে করে দেখ যে অরুণাচল প্রদেশে টানেলের মাধ্যমে টানেল তৈরি করা হয়েছিল, যেটা 18 ঘন্টা লাগতো, সেটা 2 ঘন্টায় সেনা চলে যাবে বর্ডারে চীনের সঙ্গে। মানে অরুণাচলের যে বর্ডার হচ্ছে, বর্ডার রাস্তাটা হচ্ছে, সেই নিয়ে চীনের সঙ্গে খুব গণ্ডগোল হচ্ছে, এ নিয়ে লেখা আছে। প্রশ্নটা হচ্ছে এটা বিশ্বের দীর্ঘতম টুইন লেন টানেল উদ্বোধন হয়েছে কোথায়? সেটা অরুণাচল প্রদেশ। আচ্ছা, এরপরের প্রশ্ন, আমাদের ইউপিআই তো অনেকগুলো দেশে স্টার্ট হয়েছে অলরেডি, এবার নতুন একটা দেশ চালু করলো, সেটা হচ্ছে নেপাল। তা ফোনপে পেমেন্ট সার্ভিস এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে নেপাল। মানে হচ্ছে ওদের দেশে একটা আলাদা পেমেন্ট সার্ভিস আছে, সেটার নামও ফোনপে, কিন্তু এই ফোনপে ওর সঙ্গে বানানো আলাদা আছে। তো ওটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে নেপাল স্বাক্ষরিত করলো। মানে ব্যাপারটা হচ্ছে কিউআর কোড তুই আমার স্ক্যান করে মানে আমরা টাকা পেমেন্ট করতে পারি, আমরা ভারতে যেমন করি সেখানে নেপালে গেলেও করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, কিউআর কোডের মানে তোরা জানিস হচ্ছে কুইক রেসপন্স, মানে কিউআর কোডের শর্ট ফর্ম হচ্ছে কুইক রেসপন্স। যাক, তারপরের প্রশ্ন হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে কতজনকে বছরে? 2023-এ, 24-এ তো এখন হয়নি, সেটা হচ্ছে 24 জনকে। আর বাংলা একাডেমি পুরস্কার মানে সাহিত্যের ওপরে মানে সাহিত্য একাডেমি পুরস্কার মধ্যে বাংলাতে লেখা কোন উপন্যাসটি পেয়েছে? সেটা হচ্ছে জলের ওপর পানি, লিখেছে স্বপ্নময় চক্রবর্তী। চলো তারপরে প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে নৌসেনা ভবন, ভারতীয় নৌবাহিনী নবনির্মিত সদর দপ্তর কোথায় উদ্বোধন করা হয়েছে? কোথায় না, মানে কে উদ্বোধন করেছে? সেটা হচ্ছে রাজনাথ সিং। এই করবে, এটাই স্বাভাবিক আর কি, হেডকোয়ার্টার দিল্লি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ভারতের প্রথম এলএনজি চালিত বাসের উদ্বোধন করলেন? সেটা হচ্ছে মহারাষ্ট্র। এবার যেটা কনফিউশন থাকবে যে এলএনজিটা কি, যেমন এলপিজি, মানে আমরা এখন আলোচনা করছিলাম না যে ইলেকট্রিক বাস বা গাড়ি চলছে ব্যাটারি চালিত আর কি, তেমনই হচ্ছে এনএলজিটাও একটা গ্যাসের ফর্ম। মানে এর পুরো কথা হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে একটা গ্যাসের অন্যরকম ফর্ম, যেমন এলপিজি, সিএনজি এরকম। এলপিজি মানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সেরকম আর কি। আর যেমন সিএনজি কম্প্রেসিভ ন্যাচারাল গ্যাস,
সেরকম আর কি, এটা একটা আলাদা ফর্ম। এটা নতুন স্টার্ট হলো, সেটা হচ্ছে মহারাষ্ট্র।